পুষ্পিতা, এর আগে যখন আপনি এসেছিলেন কলকাতা তখনও কথা হয়েছিল যে নারকীয় উল্লাস আপনি দেখতে পেলেন। একজন মহিলার ছবি আমি দেখালাম কিছুক্ষণ আগে, তিনি ওই বাড়ির সামনে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান বলার সঙ্গে সঙ্গে তাকে মধ্যযুগীয় বর্বরতার মানে অভিজ্ঞতা নিতে সাক্ষী হতে হলো। যেভাবে তাকে প্রকাশ্যে পাথর ছোড়া হলো, তাকে ধাক্কা মারা হলো, তাকে মানে ঝাঁটা পেটা করা, তাকে তার গায়ে হাত তোলা, তার কাপড় টানা থেকে শুরু করে যা যা কিছু করা সম্ভব সবকিছু করে ফেলা হলো। এই বাংলাদেশ দেখে বড় হয়েছেন আপনারা, এবং এটা দেখে এখনো পর্যন্ত যে ছবিগুলো দেখছেন কি মনে হচ্ছে দেখে? আরো কত কি পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেখানে? থ্যাংক ইউ সোনালী। আমাকে শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে। আমি আসলে খুবই ইমোশনাল। আসলে আজকের পরিস্থিতি নেই কথা বলার, তারপর আবেদিন ভাইয়ের কথা শুনে আমি চোখের জল ধরে রাখতে পারতেছি না। আমি কাজে আছি, আমি স্কুলে আছি, কিন্তু বিষয়টা হচ্ছে কি, দেখেন আমরা যখন ছোট ছিলাম বা আমার বড় হওয়াটাই ছিল মুক্তিযুদ্ধের গল্প শোনা, এবং আমার মার কাছ থেকেই যেটা শুনেছিলাম যে যেদিন বঙ্গবন্ধুর হত্যার খবরটা আসে আমাদের বাড়িতে অনেক দিন ধরে রান্নাবাড়ি হয়নি, এবং আমার বাবার এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে মানে উনি খাওয়া দাওয়া বন্ধ করে অসুস্থ হয়ে গেছিলেন। গতকালকে যখন এই ঘটনাটা দেখেন, এরকমই সময় ছিল, আমি স্কুলে কাজে ছিলাম এবং লাঞ্চ ব্রেকে ছিলাম। হঠাৎ করে আমি একটা নোটিফিকেশন পেলাম যে বাংলাদেশ ট্রিবিউন লাইভ। আমি একটা ক্লিক করলাম, দেখলাম যে ওখানে মানে আমাদের বঙ্গবন্ধুর বাড়িটা অ্যাটাক হচ্ছে। আমি একটুখানি দেখলাম, কিন্তু আমি ওটা পুরোটা দেখার মতো শক্তি আমার তখন ছিল না। আমার শরীর কাঁপছিল, আমার ভীষণ অসুস্থ লাগছিল। আমি কাজ থেকে ছুটি নিলাম। আমি ভাবলাম যে আমার পক্ষে এই দিনটা কন্টিনিউ করা সম্ভব না। যখন আমি বাড়িতে গেলাম এবং বাড়িতে যাওয়ার পরে আমার যারা সহযোদ্ধারা আছেন তারা স্ক্রিনশট দিল, বিভিন্ন যারা হাসনাতের স্ক্রিনশট এবং পিনাকি ভট্টাচার্যের যে লেখাগুলা, এগুলা দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে নিজের চোখে যে একটা রাষ্ট্রে ঘোষণা দিয়ে যে বঙ্গবন্ধুর বাড়ি, যে আমাদের স্বাধীনতার স্থপতি, যে 32 নম্বর ধানমন্ডি, আমি সেটাকে 32 নম্বর ধানমন্ডি একটা মিউজিয়াম বলবো না, সেটাকে আমি বলবো আমার কাছে এটা একটা মন্দিরের সমান। আমি আমার যে ধর্মীয় উপাসনায় যতটা আমি সম্মান করি, বলুন, আমরা শুনছি, আমি জানি আপনি আবেগতাড়িত হয়ে পড়েছেন। আমার কাছে বঙ্গবন্ধুর বাড়িটা ততটাই সম্মানের। এবং ওনারা যে এই যে প্রচার করে আমরা এই আওয়ামী লীগের ইয়েটা রাখবো না, এই আমরা আওয়ামী লীগকে ধ্বংস করে দিব, এগুলো প্রচার করার পরেও কিভাবে ওখানে আইনের কোনো পুলিশ ছিল না এবং কি ছিল না, আর্মিরাও ছিলেন না। যখন ওনারা আসছিলেন তখন এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। এবং আপনারা খেয়াল করে থাকবেন কিনা, যদিও রাত্রেবেলা আমরা কেউই ঘুমাতে পারিনি, বাংলাদেশের যখন দিনের আলোতে, বাংলাদেশে তখন দিনের আলো, বাংলাদেশে তখন সকাল, আজকে সকাল, এবং আজকে সকাল পর্যন্ত তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। একদমই তাই। আমি আসছি, বিমলদার একটা প্রশ্ন রয়েছে। বিমলদা, পুষ্পিতাকে একটা কথা বলি, ওনার সঙ্গে আমারও ব্যক্তিগত একটু আলাপ হয়েছিল কিছুদিন আগে। একটা কথা বলি ওনাকে, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন রাষ্ট্রে কি করে হয়, আরে রাষ্ট্র হলে তো এগুলো হয় না। বাংলাদেশে কোনো রাষ্ট্র ব্যবস্থা আছে বলে আপনার মনে হয়? কারণ রাষ্ট্র থাকতে গেলে একটা সরকার থাকতে হবে, যে সরকার দেশের সংবিধানের ভিত্তিতে আইনকে বাস্তবে রূপায়িত করবে। একদল চোর, ক্রিমিনাল, লুটেরাদের হাতে যদি একটা সিস্টেম চলে যায়, তাকে আমরা রাষ্ট্র বলতে পারি না। বাংলাদেশে যেটা রয়েছে সেটা কোনো রাষ্ট্র নয়, ওটা সম্পূর্ণভাবে কিছু নন স্টেট অ্যাক্টর। ইন্টারন্যাশনাল রিলেশনসে কথাটা খুব চলে, রাষ্ট্রের বাইরের কিছু শক্তি যারা রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙতে চায়, তারাই বাংলাদেশকে দখল করে নিয়েছে। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, আপনি আবেগতাড়িত ডেফিনেটলি হতে পারেন, কিন্তু আবেগ দিয়ে এদের সিধে করা যাবে না। এদের সিধে করতে গেলে একই অস্ত্র প্রয়োগ করতে হবে, কারণ কুকুরকে মুগুর দিয়ে জব্দ করতে হয়, পাগলা কুকুরকে। এরা পাগলা কুকুরে পরিণত হয়েছে। এদের জন্য দরকার প্রতিরোধ, সেটা বাংলাদেশের মানুষদেরই কিন্তু শুরু করতে হবে। এই মুগুরটা কোথায় রয়েছে? একদম সময় শেষ, একদম এক লাইনে। দেখুন, মুজিবুর রহমানের বিরুদ্ধে বিএনপি আমলেও তাদের ক্ষোভ ছিল, মানে যখন জিয়াউর রহমান ছিলেন, কিন্তু সেই আমলেও 32 নম্বর ভাঙা হয়নি। এরপর এরশাদ যখন এলেন, সেই আমলেও কিন্তু আওয়ামী লীগের কাজকর্মে খুব নিষেধাজ্ঞা ছিল, সব কিছু ছিল, তাও আওয়ামী লীগ কাজ করেছে। এরশাদ আমলেও কিন্তু 32 নম্বর ভাঙা হয়নি।
এরপরে জামাত বিএনপি সরকার এসেছিল, জামাত বিএনপি সরকারের আমলও কিন্তু 32 নম্বর ভাঙা হয়নি বা এরকম ভাবে কাজগুলো করা হয়নি, কারণ প্রত্যেকটাই ভোটের মাধ্যমে এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তো প্রশ্নই নেই। কিন্তু প্রশ্ন হলো যখনই দেশে গণতন্ত্র থাকবে না, যখনই স্বৈরতন্ত্র বলবো কি, স্বৈরতন্ত্রের থেকেও খারাপ একটা শক্তি, জঙ্গি শক্তি, একটা জঙ্গি, যারা মনে করে তারা এই জন্মের জন্য বাঁচছে না, তারা পরজন্মে, অর্থাৎ সেই জিহাদটা তারা করছে তাদের স্বর্গে যাওয়ার জন্য, একদম বুঝিয়ে পারা সম্ভব না। এবং এটাই হচ্ছে বড় কথা যে যদি স্বৈরাচার নিয়ে এত প্রতিবাদ হচ্ছে, যদি স্বৈরাচারের সংজ্ঞা সেগুলো হতো, তাহলে বর্তমান যেগুলো চলছে সেগুলো কি? জঙ্গিচার, আমি জানি না এগুলো কি। এগুলো এই বিষয় নিয়ে এখনো যদি আমরা সচেতন না হই, এখনো যদি প্রতিবাদ করা না শুরু করি, এখনো যদি প্রকাশ্যে মুখ খোলা নিন্দা জানানো পর্যন্ত না করি, হজম করতে থাকি, তাহলে বেশি দিন নেই বললাম যে ওই আগুন বর্ডার পার করে আমাদের বাড়িতে এসে আঁচ ফেলবে। তখন আমরা এগুলো মেনে নিতে পারবো তো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।